আমন্ত্রণ প্রবাসীর সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের জনগণের, কোনো দলের সঙ্গে নয়। ব্যাংককের বৈঠকে প্রধান উপদেষ্টাকে কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও চূড়ান্ত কিছু হয়নি। বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান সময় সাপেক্ষ ব্যাপার। ব্যাংককে হওয়া বিমস্টেক সম্মেলন বাংলাদেশের জন্য নানাবিধ সুযোগ সৃষ্টি করলেও সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ভিন্ন ছন্দ যোগ করেছে কূটনৈতিক মহলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হলেও চূড়ান্ত হয়নি কিছু। বিমস্টেক সম্মেলন ও চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের মানুষের, কোনো দলের নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিছু কাগজপত্র সই হয়েছে। আমার মনে হয় এটা বাই এন্ড লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে। জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। রোহিঙ্গা সমস্যা সমাধান সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদের ফেরাতে মিয়ানমারে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলের সুনজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। জাতিসংঘকে মাঝে রেখে মিয়ানমারের মানবিক পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে দেশে একটি সম্মেলন চলাকালে গাজায় নির্মম গণহত্যার ইস্যুতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভালো কাজকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা বলেও জানিয়েছেন তিনি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সহযোগিতা চুক্তি ছাড়াও সমুদ্র অর্থনীতি ঘিরে বাণিজ্যের অপার দুয়ার খুলেছে বাংলাদেশের। এছাড়াও সাইডলাইনে মিয়ানমারের জান্তার সাথে আলোচনায় মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মতি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা। জানান, রোহিঙ্গাদের ফেরাতে শুধু মিয়ানমারের জান্তা নয়, রাখাইন দখলে নেয়া বিদ্রোহী আরাকান আর্মি ঢাকাকে দেখিয়েছে সবুজ সংকেত। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ঈদ মিয়ানমারে করবেন রোহিঙ্গারা। যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে বড় অগ্রগতি হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি। ভারত বাংলাদেশ সম্পর্ক এবং গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়েও কথা বলেন ডক্টর খলিলুর রহমান। আমরা দুপক্ষে যোগাযোগ রাখছি যাতে করে এর আলোচনাগুলো স্মুথলি শুরু হয়। আমাদের ধারণা ভারতের কাছ থেকে আমরা এই ব্যাপারে ভালো সহযোগিতা পাবো। তিস্তার ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্ককে পুনরায় ক্রিয়াশীল করার বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগও তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। সার্ক যাতে ক্রিয়াশীল হয়। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, গত 8 মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীনা ও দক্ষিণ কোরিয়ার উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে পাইলট আকারে প্রবাসীদের ভোট নেওয়া শুরু করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে নির্বাচন কমিশন একটি কার্যকরী উপায় খুঁজছে বলেও জানান তিনি। এজন্য বিভিন্ন দেশে চলমান ব্যবস্থাকে বিবেচনায়ও রেখেছেন বলে জানান সিইসি। প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নিয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রবাসে আছেন 1.5 কোটি ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এই ভোটাররা ভোট দিতে পারেন সেজন্য শুরু থেকেই কাজ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে প্রক্সি ভোটিং পদ্ধতি। এমন বাস্তবতায় মঙ্গলবার সকালে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ পর্যায়ের এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন, যেখানে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট, MIST বিশেষজ্ঞ এবং সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। Always a kind of concern. Can you really help us in this? They said we will try to help you out definitely. So I see modern countries, and when we put all our brains together, definitely something better will come out. কর্মশালায় বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। And the other is online voting, which is being practiced by many countries in the world, but many are also rolling back their program. They started one step forward and two step backward. And also the proxy voting. Proxy voting is one which is very much prevalent in our country, particularly in the corporate sector. কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তা সহ 80 জন অংশ নেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী 29 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় দ্রুত ভিসা প্রক্রিয়ার কাজ শেষ করার তাগিদ দেন তিনি। সেই সঙ্গে কিছু এজেন্সির অবহেলায় 10,000-এর বেশি যাত্রীর হজে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 4 বা 5 জুন পালিত হবে পবিত্র হজ। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় জামায়াতে শরিক হতে মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী 29 এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমাদের হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। এবছর আমাদের হজ যাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ 81,900 জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ ব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। হজ যাত্রায় বাংলাদেশি মুসল্লিদের ফ্লাইট ও উন্নত সেবা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। তবে এখনো 10,487 জন হজ যাত্রীর জন্য বাড়ি ভাড়া করা সম্ভব হয়নি। এ নিয়ে কয়েকটি এজেন্সির উপর ক্ষোভ ঝাড়েন ধর্ম উপদেষ্টা। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন করেনি এর এজেন্সি সমূহকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। 2025 সালে বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজ যাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন 81,900 জন। আসমাতুলি, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, আপনি অবশ্যই জানেন যে 10,000-এর বেশি হজ যাত্রীর হজে যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এজন্য গুটি কয়েক হজ এজেন্সিকে এখন পর্যন্ত দায়ী করা হচ্ছে। তো এ বিষয়ে আরেকটু বিস্তারিত আমাদের জানাবেন। নতুন আর কি তথ্য আছে আপনার কাছে এ বিষয়ে? ধন্যবাদ মেহজাবিন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 2025 সালে বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরবে আসবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছে 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। আগামী 29 এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে প্রথম হজ ফ্লাইট। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহন ব্যবস্থা সহ খাওয়া দাওয়া সবকিছু করে থাকে সংশ্লিষ্ট এজেন্সিগুলো। তবে প্রত্যেক বছরে কিছু না কিছু এজেন্সির বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া না করার অভিযোগ ওঠে। এতে হজ করা নিয়ে শঙ্কা তৈরি হয় হজ গমন ইচ্ছুকদের। এবছরও মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজ যাত্রীদের পরিবহন চুক্তি
করেনি কিছু হজ এজেন্সি। এর মধ্যে 10,000-এরও বেশি হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই বিষয় নিয়ে বাংলাদেশ হজ মিশন জেদ্দার হজ কাউন্সিলর জনাব জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর বাড়ি ভাড়া ও যাতায়াত ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করেছে। আর বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের হজ পালনের জন্য 90% বাড়ি ভাড়া ও যাতায়াত চুক্তি সম্পন্ন হয়েছে। কিছু হজ এজেন্সি তাদের বাড়ি ভাড়া সম্পন্ন না করায় তাদের বাড়ি ভাড়া করার জন্য তাগিদ দিয়েছে হজ মিশনের পক্ষ থেকে। আগামী 2-1 দিনের মধ্যেই তারা বাড়ি ভাড়া সম্পন্ন করবে বলে জানান আমাদেরকে হজ মিশনের পক্ষ থেকে। যে সমস্ত এজেন্সিগুলো এখনো বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি সেগুলোর মধ্যে রয়েছে কালকিনি হজ ট্রাভেল, মিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কেজি প্রগতি এয়ার সার্ভিস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, আহনাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, আল কাবা ইন্টারন্যাশনাল, আল মুজিব কর্পোরেশন ও মুশারফ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সৌদিতে বাড়ি ভাড়া না করায় বিষয়ে জানতে চাইলে কিছু হজ এজেন্সির মালিক স্বত্বাধিকারী আমাদেরকে জানান 2-1 দিনের মধ্যেই তারা বাড়ি ভাড়া সম্পন্ন করবে। আপনাকে আরো জানিয়ে রাখি, হজ এজেন্সিগুলো তারা যেই বাড়িগুলো ভাড়া করেছে এবং ভাড়া করতে যাচ্ছে সেগুলো হচ্ছে হারামের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এই নিয়ে আপনারা জানেন বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিগণগুলো আসেন মধ্যবিত্ত থেকে বৃদ্ধ বয়সে, তাদেরকে হজের হারামে আসা যাওয়া খুবই কঠিন হয়ে পড়বে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের বাড়ি ভাড়াগুলো তারা কি করে এজেন্সিগুলো তারা সস্তায় বাড়ি ভাড়াগুলো খুঁজে দেখে, সেই জন্য প্রত্যেক বছর তাদের নিয়ে অভিযোগ করে থাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আগামী 18 এপ্রিলের মধ্যে হজ যাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। যে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেহেজাবিন। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এতে দুই দেশেরই আমদানি রপ্তানির প্রসার ঘটবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্পের 37% শুল্ক আরোপের ঘোষণার পর থেকে উৎকণ্ঠার কালো মেঘ ছেয়ে আছে দেশের $40 বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় কখনো সরকার আবার কখনো বিদেশি বন্ধুদের দ্বারে ছুটছেন পোশাক খাতের উদ্যোক্তারা। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। এতে দুই দেশই লাভবান হবে বলেও জানান তিনি। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে, সো এটা একটা উইন উইন সিচুয়েশন। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় লাভবান হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবানন বিএনপি যুবদলের আংশিক কমিটি বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক, রেজাউল হাসান লুদি, আব্দুল হালিম সহ আরও অনেকে। নাচগান সহ নানা আয়োজনে যুক্তরাজ্যের ওয়েলসে অনুষ্ঠিত হল মাল্টিফেইথ ঈদ ইভেন্ট। ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইউএসডব্লিউ বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে জমজমাটে ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইরফানুর রহমান ফাহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি দিলাবর এ হুসেইন, ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি এম এ আলিম, সহ সভাপতি মুক্তার আহমেদ, মহাপরিচালক ইমতিয়াজ হোসেন, কলি আহমেদ, শাহ শফি, এমডি আজিজ আহমেদ চৌধুরী ও ইয়াহিয়া হাসান।
They don't normally get anywhere, so they're very overwhelmed from having this. But the most important is it's a gathering for Eid. গান বাজনা আর আপনার হুন্ডা গান বাজনা আর খানি আছে প্লাস আমরা বিভিন্ন আমরা লোকালর দোকান হল তারা ইয়া কিছু তারা দোকান হলের প্রমোশন করেন বাংলাদেশ সোসাইটি এবং ওয়েস্ট বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে একটা অসাধারণ যৌথ উদ্যোগে একটা অসাধারণ ঈদ ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি। এখানে সকল আমাদের লোকাল বিজনেসেস এবং স্টুডেন্টরা আসছে, দে ফিল লাইক হোম। ইতালির রোমা ওয়েস্টবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনীতে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসাহাকের সভাপতিত্বে ভৈরব সমিতি, ইতালির জিআর মানিক ও সমাজসেবক AR আহমেদ তপুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক অভিবাসী বাংলাদেশি। এই আনন্দ আয়োজনে নারীদের বালিশ খেলা, শিশুদের দৌড় প্রতিযোগিতা সহ ছিল নানান আয়োজন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কথা বলেন দি সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথী থাকুন। আমন্ত্রণ আরেকবার। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় মোর্শেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোর্শেদ আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসনের এমপি ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন RTVরও চেয়ারম্যান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। রাজু ভাস্কর্যের কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে শিগগিরই দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে তার দল। এ সময় পণ্য বর্জনের নামে মব সৃষ্টি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার সমালোচনাও করেন তিনি। গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। প্রতিবাদী স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ছিল সমাবেশে আগতদের কণ্ঠে। ফিলিস্তিনের পতাকা আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় পুরো এলাকা। বিক্ষোভ সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে গাজা ও রাফাবাসীর পক্ষে থাকার আহ্বান জানান ছাত্রদল নেতারা। নারী ও শিশুদের অন্যায়ভাবে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন বুলন্ডিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবে বিএনপি। যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। পণ্য বর্জনের নামে মব সৃষ্টি করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমেদ। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। আগামী শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেবে বিএনপি। সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।